হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর আমাদের পৃথিবী সপ্তম অধ্যায় মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন। এই অধ্যায়ের আজকে আমরা কমপ্লিট ভিডিও নিয়ে এসেছি। এগুলো দেখলেই তোমাদের এর মধ্য থেকেই সমস্ত প্রশ্নোত্তর কমন পড়ে যাবে। এর বাইরে আর তোমাদের পড়তে হবে না। আমরা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে এসেছি, যেগুলো বিগত বছরে বিভিন্ন স্কুল তাদের প্রশ্ন এখান থেকেই কমন পড়ে যাচ্ছে। তো তার আগে তোমরা যারা এই চ্যানেলের প্রথম, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এক, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন, 5ই সেপ্টেম্বর, 5ই মার্চ। এর উত্তর হচ্ছে 5ই জুন। এর উত্তর হচ্ছে 5ই জুন। 2, ভারতবর্ষ একটি উন্নয়নশীল দেশ, উন্নত দেশ, অনুন্নত দেশ কোনোটিই নয়। উত্তর হচ্ছে উন্নয়নশীল দেশ। তারপরে এটা 3 হওয়া উচিত ছিল। রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে দূষিত হয় মাটি, জল। মাটি, জল উভয়ই। এটা 3 নম্বর অপশন হবে। মাটি, জল উভয়ই হয়। মাটি এবং জল উভয়ই কিন্তু হয়। তারপরে 3, অতিরিক্ত অরণ্য বিনাশের ফলে ভূমিক্ষয় ও বন্যা হয়, জীববৈচিত্র্য হ্রাস পায়। সবকটি। এটা সবকটি হবে। ভূমিক্ষয় ও বন্যা হয় এবং জীববৈচিত্র্য হ্রাস পায়। তারপরে 4, চিপকো আন্দোলন হয়েছিল কৃষিজমি রক্ষার জন্য, অরণ্য রক্ষার জন্য, গঙ্গাকে দূষণমুক্ত করার জন্য। এর উত্তর হচ্ছে অরণ্যকে রক্ষার জন্য। তারপরে 5, পরিবেশ অবনমন নিয়ন্ত্রণ করার প্রধান উপায় হলো আইন প্রণয়ন, সচেতনতা বৃদ্ধি, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ। এর উত্তর হচ্ছে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ। তারপরে 1, আর্থ সামিট পরিবেশ সম্মেলন কবে হয়? উত্তর হচ্ছে 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরোতে। 2, সবুজ বিপ্লবের সবচেয়ে বড় সাফল্য ভারতের কোথায় দেখা গেছে? উত্তর পাঞ্জাব, হরিয়ানা গম বলয়ে। 3, শিল্প বিপ্লব প্রথম কোথায় হয়েছিল? উত্তর অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডে। 4, ভারতের সবুজ বিপ্লবের সবচেয়ে বড় সাফল্য কোথায় দেখা গেছে? উত্তর এটা হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা গম বলয়ে। এটা রিপিট হয়ে গেছে। তারপরে 5, চিপকো আন্দোলন কোথায় হয়েছিল? উত্তর উত্তরাখণ্ড। এটি একটি অরণ্য বিষয়ক আন্দোলন। তারপরে 6, ভয়ঙ্কর সাইক্লোন ফাইলিন এর তাণ্ডব কোথায় দেখা গিয়েছিল? উত্তর হচ্ছে উড়িষ্যায়। 7, ভোপালের গ্যাস দুর্ঘটনায় কবে হয়েছিল? উত্তর 1984 সালে মধ্যপ্রদেশের ভোপালের। 8, ভোপাল গ্যাস দুর্ঘটনায় বিষাক্ত গ্যাসটি কী ছিল? উত্তর অর্থাৎ মিথাইল আইসোসায়ানাইড। 9, ভোপাল গ্যাস দুর্ঘটনায় কত মানুষ মারা যায়? উত্তর হচ্ছে প্রায় 4000। তারপরে 10, ভোপাল গ্যাস দুর্ঘটনায় কত মানুষের ক্ষতি হয়েছে? উত্তর প্রায় 2 লক্ষের বেশি। 11, জাপানের ফুকুশিমা পরমাণু দুর্ঘটনা কবে হয়েছিল? উত্তর হচ্ছে 2011 সালে। 12, আর্থ সামিট এ অংশগ্রহণকারী দেশের সংখ্যা কয়টি? উত্তর হচ্ছে 178টি। 13, আর্থ সামিট এ মানুষ অংশগ্রহণ করেছিল, কত মানুষ অংশগ্রহণ করেছিল? উত্তর প্রায় 30,000-এর বেশি মানুষ। 14, চিপকো কথার অর্থ কী? উত্তর হচ্ছে জড়িয়ে ধরা। তারপরে হু এর পুরো নাম কি? উত্তর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এর বাংলা অর্থ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারপরে 16, ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনা কবে ঘটে? উত্তর হচ্ছে 1986 সালে। 17, পরিবেশের অবনমন কয়ভাবে ঘটে ও কী কী? উত্তর হচ্ছে 2ভাবে। একটি হচ্ছে প্রাকৃতিক কারণে ও মানুষের সৃষ্টি ক্রিয়াকলাপে। 18, বৈজ্ঞানিক কৃষি পদ্ধতির ফলাফল কী? উত্তর জমির উর্বরতা হ্রাস করে। 19, G20 রিপোর্ট অনুযায়ী পৃথিবীর কতগুলো শহর দূষিত? উত্তর হচ্ছে 20টি। তারপরে 20, চিপকো আন্দোলনের দুজন নেতার নাম লেখো। উত্তর সুন্দরলাল বহুগুণা
ও চণ্ডীপ্রসাদ ভাট। তারপরে 21 নর্মদা বাঁচাও আন্দোলনের দুজন নেতার নাম লেখো। উত্তর বাবা আমতে ও মেধা পাটেকর। 22 পশ্চিমবঙ্গের কোথায় পরিবেশের অবনমন ঘটেছে? উত্তর হচ্ছে পূর্ব কলকাতার জলাভূমিতে। তারপর 2 এগুলো হচ্ছে 2 মার্কস অর্থাৎ 2 নম্বর প্রশ্ন উত্তর। পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে? উত্তর যে শক্তি পরিবেশের ক্ষতি না করে। পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে? উত্তর যে শক্তি পরিবেশের ক্ষতি না করে পরিবেশে শক্তির যোগান দেয় তাকে পরিবেশ বান্ধব শক্তি বলে। যেমন বায়ু শক্তি, সৌরশক্তি, জলবিদ্যুৎ শক্তি প্রভৃতি। এটা প্রকৃতি হয়েছে, প্রভৃতি হবে। 2 পরিবেশ দূষণ কাকে বলে? উত্তর জীবমণ্ডলের ভৌত, রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের অনাকাঙ্ক্ষিত পরিবর্তন যা জীবজগৎ ও পরিবেশের ক্ষতি সাধন করে তাকে পরিবেশ দূষণ বলে। তারপরে 3 পরিবেশ অবনমন কাকে বলে? উত্তর পরিবেশের অবনমন বলতে বোঝায় যেসব প্রাকৃতিক উপাদানগুলি বাস্তুতন্ত্র ও জীবকুলের মধ্যে সামঞ্জস্য রক্ষা করে ক্রমাগত অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে সেই উপাদানগুলির গুণগত মান হ্রাস পাওয়াকে পরিবেশের অবনমন বলে। 4 হোমিওস্ট্যাটিক ব্যবস্থা কাকে বলে? উত্তর প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন ভৌত ও জৈব প্রক্রিয়াগুলিকে এমনভাবে কাজ করে যাতে পরিবেশের কোনো অংশই ক্ষতি বা পরিবর্তন হলে তার নিজে থেকেই পূরণ হয়ে যায়, একে হোমিওস্ট্যাটিক ব্যবস্থা বলে। 5 আর্থ সামিট কি? উত্তর 1992 সালের ব্রাজিলের রিও ডি জেনেরোতে পরিবেশ ও উন্নয়ন বিষয়ে এক সম্মেলন হয়েছিল যা আর্থ সামিট নামে পরিচিত। তারপরে স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? উত্তর পরিবেশের কোনো ক্ষতি না করে পরিবেশের যে উন্নয়ন করা হয় তাকে স্থিতিশীল উন্নয়ন বলে। 7 গঙ্গা অ্যাকশন প্ল্যান কি? উত্তর কলকারখানা, বড় শহর ও নগরের আবর্জনা কৃষিক্ষেত্রে থেকে বিষাক্ত কীটনাশক, রাসায়নিক সার ধুয়ে এসে গঙ্গার জলে মিশে গঙ্গাকে দূষিত করেছে। গঙ্গার দূষণ রোধ করার জন্য 1885 সালে সেন্ট্রাল গঙ্গা অথরিটি স্থাপন করে পর্যবেক্ষণকারী সংস্থা তত্ত্বাবধানে গঙ্গা অ্যাকশন প্ল্যান নামের কার্যকরী পরিকল্পনাটি গৃহীত হয় যা গঙ্গা অ্যাকশন প্ল্যান নামে পরিচিত। তারপরে 8 আধুনিক কৃষি পদ্ধতির উদ্দেশ্য ও প্রভাব লেখো। উদ্দেশ্য কৃষির উৎপাদন বাড়ানো। প্রভাব উৎপাদন বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের ব্যবহৃত রাসায়নিক সার, কীটনাশক মাটি ও জল দূষণ ঘটায়, ফলে জলাশয়ের মাছসহ বিভিন্ন প্রাণীর মৃত্যু ঘটে। অবৈজ্ঞানিক কৃষি পদ্ধতি জমির উর্বরতা হ্রাস করে। তারপরে নগরায়নের উদ্দেশ্য ও প্রভাব লেখো। উদ্দেশ্য উদ্দেশ্য মানুষের বাসস্থান ও উন্নত আধুনিক জীবনযাত্রা প্রদান করা। প্রভাব অতিরিক্ত নগরায়নের ফলে বায়ু দূষণ, শব্দ দূষণ তথা সমগ্র পরিবেশ দূষিত হয়, ফলে যানজট, জল নিকাশি, বসতি সমস্যা প্রকটভাবে দেখা যায়। 10 তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্দেশ্য ও প্রভাব লেখো। উত্তর বিদ্যুতের উৎপাদন বাড়ানো। প্রভাব তাপবিদ্যুৎ কেন্দ্রের জীবাশ্ম জ্বালানি থেকে কার্বন ডাই অক্সাইড সহ বিভিন্ন গ্যাস পরিবেশে মিশে দূষিত হয়। তাছাড়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বজ্র ছাই জমির উর্বরতা হ্রাস করে। তারপরে 11 বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য ও প্রভাব লেখো। উত্তর উদ্দেশ্য জলসেচ শিল্পের বিকাশ, জলের সরবরাহ, জলবিদ্যুৎ উৎপাদন ও বন্যা নিয়ন্ত্রণ প্রভৃতি করে। প্রভাব বহুমুখী নদী পরিকল্পনার ফলে বিশাল জলাধার নিচের শিলাস্তরে চাপ দেয়, ভূস্তরে নিচের দুর্বল অংশ ভূমিকম্প প্রবণ হয়ে ওঠে। জলাধার তৈরির সময় প্রচুর মানুষ উদ্বাস্তু হয় এবং জমিতে অতিরিক্ত পলি সঞ্চয়ের ফলে চাষের জমি ক্ষতি হয়। 12 ভারতের পরিবেশের প্রধান সমস্যাগুলো কী কী? উত্তর ভারতের পরিবেশের প্রধান সমস্যাগুলো হলো অরণ্য কৃষির ভূমির অবনমন, সম্পদের অপব্যবহার, জনসাধারণের স্বাস্থ্যের অবনমন, অপরিকল্পিত উন্নয়ন, দারিদ্র্য ও জীববৈচিত্র্য হ্রাস।
এরপরে আমরা পাশের প্রশ্ন পড়ব। প্রশ্ন 1, পরিবেশ অবনমনের কারণ লেখো। অর্থাৎ কী কারণে পরিবেশ অবনমন হয়, মানে পরিবেশ খারাপ হয় দিন দিন। আচ্ছা, অবনমন মানে দিন দিন ঘাটতি বা অর্থাৎ খারাপ হয়ে যাচ্ছে বা নিচুর স্তরে যাচ্ছে। উত্তর, পরিবেশ অবনমন কিভাবে ঘটে? যথা প্রাকৃতিক কারণ ও মনুষ্য সৃষ্টি কারণ। প্রাকৃতিক কারণ: ঝড়, বন্যা, খরা, ভূমিকম্প, অগ্নুৎপাত, সুনামি, ধস প্রভৃতি প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূপ্রাকৃতিক পরিবেশের পরিবর্তন হয়। একই সঙ্গে প্রাকৃতিক পরিবেশের অবনমন ঘটে, ফলে জীবের স্বাভাবিক জীবনচক্র ব্যাহত হয়, জীববৈচিত্র্য ধ্বংস হয়, জীবনহানি ঘটে। এখন মানুষের সৃষ্টি কারণ: দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, জীবাশ্ম জ্বালানির দহন, অপরিকল্পিত নগরায়ন, যুদ্ধবিগ্রহ, সন্ত্রাসবাদ, সামরিক পরীক্ষা, কৃষিতে মাত্রাতিরিক্ত কীটনাশক, রাসায়নিক সারের ব্যবহার, বাঁধ নির্মাণ করে নদীর স্বাভাবিক গতিরোধ, জলাধার নির্মাণ, সম্পদের যথেচ্ছ ব্যবহার, অতিরিক্ত বৃক্ষছেদন প্রভৃতির ফলে পরিবেশের নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে এবং পরিবেশ অবনমন হচ্ছে। তারপরে 2, পরিবেশ অবনমনের প্রভাবগুলি লেখো। উত্তর হচ্ছে প্রকৃতির ওপর প্রভাব। প্রাকৃতিক সম্পদের হ্রাস: পরিবেশ অবনমনের ফলে প্রাকৃতিক সম্পদ ক্রমশ হারিয়ে যেতে চলেছে, ফলস্বরূপ প্রকৃতি হয়ে উঠেছে নিঃস্ব এবং সম্পদহারা। 2, খরা ও বন্যার প্রকোপ: বায়ু দূষণের কারণে বৃষ্টিপাত হ্রাস পায়, ফলে খরা সৃষ্টি হবে। অন্যদিকে ভূমিক্ষয় বৃদ্ধির ফলে নদীর গভীরতা হ্রাস পেয়ে বন্যার প্রকোপ বৃদ্ধি পাবে। তারপরে ভূমিকম্প ও ধসের প্রকোপ: পার্বত্য ঢালে বৃক্ষ সেদিনের কারণে ধস নামে এবং ভূমিকম্প হয়। তারপরে বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তন: পরিবেশ অবনমনের ফলে দিন দিন পরিবেশ দূষিত হচ্ছে এবং বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। ফলে মেরু অঞ্চলের বরফ গলে জলবায়ুর পরিবর্তন ঘটবে। তারপরে ভূমির উর্বরতা হ্রাস: পরিবেশ অবনমনের ফলে ধস, ভূমিকায় প্রভৃতির ফলে জমির উর্বরতা হ্রাস পাচ্ছে। তারপরে মরুকরণ: পরিবেশ অবনমনের ফলে জলবায়ুর পরিবর্তন, খরা প্রভৃতির ফলে মরুভূমি ক্রমশ প্রসারিত হচ্ছে। এটা হচ্ছে প্রকৃতির উপর প্রভাব। এখন হচ্ছে জীবজগতের উপর প্রভাব। জীববৈচিত্র্য হ্রাস এবং বিভিন্ন রোগের প্রাদুর্ভাব: পরিবেশ অবনমনের মধ্য দিয়ে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ প্রাণীর বিলুপ্ত হচ্ছে, ফলে জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে, যেমন রেড পান্ডা, নেকড়ে বাঘ প্রভৃতি। বিভিন্ন রোগের প্রাদুর্ভাব: পরিবেশ অবনতি হলে পরিবেশের গুণগত মান নষ্ট হয়ে বিভিন্ন রোগের সৃষ্টি হয়, যেমন ক্যান্সার, যক্ষ্মা, ম্যালেরিয়া, ডেঙ্গু প্রভৃতি। তারপরে অর্থনীতির উপর প্রভাব। মুদ্রাস্ফীতি: পরিবেশ অবনমনের ফলে চাহিদা ও যোগানের মধ্যে বিরাট পার্থক্য ঘটে। চাহিদা বেশি হলেও যোগান কম, ফলে দিনের পর দিন ক্রমশ মুদ্রাস্ফীতি ঘটতে চলেছে। তারপরে আজকে লাস্ট প্রশ্ন, পরিবেশ অবনমনের নিয়ন্ত্রণের উপায়, অর্থাৎ কী করলে পরিবেশের এই অবনমন কম হবে। উত্তর, সভ্যতার অগ্রগতির ফলে যেভাবে পরিবেশের অবনমন ঘটেছে সে কথা মাথায় রেখে পরিবেশের অবনমন নিয়ন্ত্রণ করা খুব প্রয়োজন। নিয়ন্ত্রণের উপায়গুলি হলো শিক্ষা ও সচেতনতা। পরিবেশ অবনমনের অন্যতম কারণ হলো শিক্ষা ও সচেতনতার অভাব ও দারিদ্র্য। তাই মানুষকে শিক্ষিত ও সচেতন, দারিদ্র্যমুক্ত করতে হবে। তারপরে সম্পদের ব্যবহার নিয়ন্ত্রণ। প্রাকৃতিক সম্পদের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে এবং জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, ডিজেল, পেট্রোল পরিবর্তে পরিবেশ বান্ধব শক্তি যেমন বায়ু শক্তি, সৌরশক্তি ব্যবহার করতে হবে। সম্পদের পুনর্ব্যবহার: যেহেতু সম্পদের যোগান সীমিত, তাই সম্পদের পুনরায় ব্যবহার করতে হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণ: জনসংখ্যা বৃদ্ধি পরিবেশ অবনমনের অন্যতম কারণ, তাই জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে যাতে দেশের সম্পদ এবং জনগণের মধ্যে ভারসাম্য থাকে। তারপরে পরিকল্পিত উন্নয়ন: পরিবেশের কোনো ক্ষতি না করে যে উন্নয়ন ধারা অব্যাহত রাখতে হবে। জীববৈচিত্র্য সংরক্ষণ: বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ তার নিজস্ব পরিবেশ
বাঁচিয়ে রেখে জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হবে। তারপরে বন সৃজন বৃদ্ধির মাধ্যমে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে। আইন প্রণয়ন, পরিবেশ সংরক্ষণের জন্য সরকারকে কঠোর আইন প্রণয়ন করতে হবে। তো আজকে এই অধ্যায়ের সমস্ত প্রশ্নের উত্তর আমরা বই খুঁটিয়ে A to Z আমরা সমস্ত কমপ্লিট করেছি। তোমাদের পরীক্ষায় এর বাইরে একটিও প্রশ্ন আসবে না। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম আমাদের আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।